দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো উচ্চ রক্তচাপ ও তার প্রতিকার। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হয়ে আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক এম তৌহিদুল হক 1962 সালের জুন মাসে চুয়াডাঙ্গা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1986 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার এনটিভি দর্শক শ্রোতাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্যার, আমি প্রথমেই জানতে চাইবো যে যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় উচ্চ রক্তচাপ, প্রথমে একটু জানতে চাইবো যে উচ্চ রক্তচাপ বলতে আমরা কি বুঝি? আপনি খুব সময় উপযোগী একটি প্রশ্ন করেছেন। কারণ দেখুন, আমরা যে বেঁচে থাকি, বেঁচে থাকার জন্য কি হলো, আমাদের শরীরে রক্ত চলাচল দরকার। রক্ত চলাচল কিভাবে করে? একটা নির্দিষ্ট একটা প্রেশারের উপর ডিপেন্ড করে রক্ত চলাচলটা হয়। এখন কোশ্চেন আসতেছে যে স্বাভাবিক ব্লাড প্রেশার কত আর কখন আমরা এটাকে উচ্চ রক্তচাপ বলবো? তাহলে স্বাভাবিক শরীরের একটি মাত্রা আছে ব্লাড প্রেশারের, সেই মাত্রাটি কত? এখানে আমাকে মাত্রা বলতে গেলে দুইভাবে বলতে হয়, একটি উপরের মাত্রা, একটি নিচের মাত্রা। আমরা মেডিকেল টার্মে বলে থাকি সিস্টোলিক ব্লাড প্রেশার, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তাহলে সিস্টোলিক ব্লাড প্রেশার অনেক সময় রোগীরা এসে বলে, স্যার আমার অনেক ব্লাড প্রেশার উঠছিল, কত? 200। একটা মাত্রা বলে, দুইটা বলে না। কিন্তু সবসময় আপনাকে মনে রাখতে হবে, আপনাকে দুইটা মাত্রা বলতে হবে, উপরে কত ছিল, নিচে কত ছিল, তাহলে রোগ নির্ণয় করা সহজ হবে। এখন তাহলে শরীরের স্বাভাবিক মাত্রায় কেউ এসে বলে, স্যার আমার ব্লাড প্রেশার 110/80, আরেকজন বলল স্যার আমার 130/70। তাহলে কোশ্চেন আসবে কোনটা আসলে আসল ব্লাড প্রেশার? দুইটাই কিন্তু নর্মাল ব্লাড প্রেশার। তাহলে নর্মালের একটা মাত্রা আছে, উপরের মাত্রা কত, নিচের মাত্রা কত। উপরের মাত্রা সাধারণত আমরা 100 থেকে 130 বলে থাকি, নিচের মাত্রাটি 60 থেকে 90 বলে থাকি। আচ্ছা, তাহলে কেউ যদি এসে বলে 120/80, এটিও নর্মাল। কেউ যদি এসে বলে 100/70, এটিও নর্মাল। তাহলে উপরের ব্লাড প্রেশার কত? উপরেরটা যদি 130-এর বেশি, মনে করেন 150 হলো, 150/100, তাহলে অবশ্যই তিনি ব্লাড প্রেশারে ভুগছেন। আচ্ছা, এখন ব্লাড প্রেশার ভুগলে নেক্সট কোশ্চেন আসবে, লক্ষণগুলো কি কি, কিভাবে বুঝতে পারবে, ডাক্তার কিভাবে বুঝবেন এবং রোগী নিজে কিভাবে বুঝবেন? দেখুন, প্রত্যেকটা রোগের কিছু উপসর্গ আছে, যেটা লক্ষণ রোগী বলতে পারে, অনেক সময় পারে না। সেই না পারার ভাষাটাকে আমরা বলি অ্যাসিম্পটোমেটিক, অর্থাৎ রোগী বলতে পারে না। কখনো যে কোনো কারণেই ডাক্তার দেখাতে যাওয়ার সময় এই ব্লাড প্রেশারটি ধরা পড়ে। এইটা হলো সবসময় ব্লাড প্রেশারকে আমরা বলে থাকি সাইলেন্ট কিলার, নীরব ঘাতক ব্যাধি। সুতরাং ব্লাড প্রেশারের মাত্রা আপনাকে জানতে হবে, নির্ণয় করতে হবে এবং এর চিকিৎসা নিতে হবে। এই নীরব ঘাতক ব্যাধিকে আপনাকে যে ক্ষতি করতে পারে, সেই জন্য আপনাকে আগে থেকে প্রিপেয়ার্ড থাকতে হবে যেন ক্ষতি না করতে পারে। এখন সিমটমগুলো কি হবে? অনেক সময় বলে খুব অস্বস্তি লাগে। কি অস্বস্তি? মাথা কেমন করে, মাথা চক্কর আসে, মাথা ঘুরাই, চোখে দেখতে কেমন ঝাপসা দেখি, ঘাড়ে ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, অনেক সময় কেউ বলে বমি লাগে, কেউ বলে শ্বাসকষ্ট হচ্ছে, কেউ বলে পা ফুলে যায়। এইগুলো সব বলতে পারে, সব কিন্তু ব্লাড প্রেশার ইফেক্টের জন্যই হতে পারে। সুতরাং ব্লাড প্রেশার যে সিমটম হয়, অনেক কিছু কমপ্লিকেশন নিয়ে আসছে। কেউ ব্লাড প্রেশার বলতে পারছে না, হঠাৎ দেখা গেল স্ট্রোক হয়ে গেছে, এক সাইড দুর্বল হয়ে গেছে। তারপর ব্লাড প্রেশার কোথায় কোথায় এফেক্ট করতে পারে? টার্গেট অর্গান আমরা বলি, একটা হলো ব্রেন, একটা হলো চোখ, একটা হলো হার্ট, একটা কিডনি। এই 4 জায়গায় যে কোনো জায়গায় অ্যাটাক করতে পারে। সুতরাং আপনাকে এক ব্লাড প্রেশার নিয়ে চিন্তা করতে গেলে বডির ভাইটাল অর্গান, ব্রেন, হার্ট, কিডনি, 3টা ভাইটাল অর্গান এটাকে নিয়ন্ত্রণ করে। সুতরাং আপনাকে ব্লাড প্রেশার জানতে হবে, মাত্রা জানতে হবে এবং এটা নিয়ন্ত্রণে রাখতে হবে। না হলে রোগী যেমন
কমপ্লিকেশন পড়ে যাবে, অনেক ধরনের জটিলতা তৈরি হবে, ডাক্তারের ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে অনেক জটিলতর হয়ে যাবে। স্যার এটা তো গেল, আমরা তো লক্ষণগুলো জানলাম, একটু যদি জানতে চাই যে ব্লাড প্রেশারের হচ্ছে আসলে কি কারণে, কারণগুলো কি? কারণ দেখুন অনেক কারণ কিন্তু জানা যায় না। ব্লাড প্রেশারের মেইন কারণটা আমরা জানি না। আচ্ছা, যেটা জানি সামান্য অংশ, 95% কারণ জানি না, জানা যায় না। যে কারণটা জানা যাচ্ছে, জানার মেইন কারণটা আমরা কিন্তু খুঁজে পাই কিডনির সমস্যা। কিডনির ধরনের বিভিন্ন ধরনের নেফ্রাইটিস হয়, অনেক সময় দেখি প্রেগনেন্সিতে হচ্ছে, অনেক সময় দেখি কিডনিতে রেনাল আর্টারি বলি আমরা, স্টেনোসিস হয়ে যায়। এইসব জটিল হয়। কেউ কেউ ড্রাগের ইফেক্ট হচ্ছে, কারো কারো প্রেগনেন্সিতে হচ্ছে, কেউ স্টেরয়েড খাচ্ছে। এইসব ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা কোয়াক্টেশন দেখি। কোয়াক্টেশন মানে রক্ত চলাচলের যে নালীর মধ্যে ন্যারোইং হয়ে যায়, হয়ে ব্লাড প্রেশার অনেক বেড়ে যায়। এই একটা ভ্যারাইটি আছে। সুতরাং কারণ অজানাটাই বেশি। আচ্ছা, জানা খুব কম, সেজন্য সচেতন থেকে আসলে আমি রক্তচাপে ভুগছি কিনা সেটা গুরুত্বপূর্ণ। স্যার একটু জানতে চাইবো যে চিকিৎসা, যেহেতু এখানে চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ, তাই জানতে চাইবো যে চিকিৎসার ক্ষেত্রে কি কি সুযোগ আছে উচ্চ রক্তচাপে? দেখুন অনেক কয়টা জিনিস আমাকে কনসিডার করতে হয়। শুধু ব্লাড প্রেশার আছে কিনা, বয়স কত, এর সাথে অ্যাসোসিয়েটেড রিস্ক ফ্যাক্টর আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, কিডনি খারাপ হচ্ছে কিনা, কারণ এইগুলোর ক্ষেত্রে ডিসলিপিডিমিয়া আছে, কোলেস্টেরলের মাত্রা বেশি আছে কিনা, এইগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে রোগটা কত সিভিয়ার হচ্ছে, আপনি কি ড্রাগ থেরাপি দিবেন না নন ড্রাগ থেরাপি বলি, নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট আমরা বলে থাকি, যে ওষুধ না খেয়ে চিকিৎসা করা যাবে কিনা। কিছু ওষুধের চিকিৎসা, কিছু কিছু এক্সেপশনাল চিকিৎসা আছে যেগুলো এখন পৃথিবীতে হচ্ছে, বাংলাদেশেও হচ্ছে। সুতরাং ব্লাড প্রেশার থাকলেই আপনাকে ওষুধ খেতেই হবে, এবং ওষুধ ছেড়ে ছেড়ে খাওয়া যাবে। খুব ইম্পর্টেন্ট কথা যে অনেক সময় আমাদের দেশের রোগীরা ব্লাড প্রেশার যে নিয়ন্ত্রণ হয়ে যায় ওষুধ ছেড়ে দেয়, ওষুধ ছেড়ে দিচ্ছে, অনিয়মিত হয়ে যায়, অনিয়মিত। সুতরাং আপনাকে ব্লাড প্রেশার ভালো হওয়ার রোগ নয়, এটাকে নিয়ন্ত্রণ রাখতে হয়। নিয়ন্ত্রণ রাখতে হয় আপনি মেইন অর্গান যেটা আমরা বললাম, সেই অর্গানগুলো আমার ভালো থাকবে, না হলে যে কোনো জটিলতা আসতে পারে। আচ্ছা স্যার, সেই ক্ষেত্রে ওষুধ ছেড়ে দেওয়াটা কখনোই সমীচীন না। ওষুধ রেগুলার খেতে হবে। ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ রাখায় চিকিৎসা। যদি মনে করেন যে একটা মানুষ ইয়াং বয়স, এই 25-30 বছর হয়ে গেছে, ব্লাড প্রেশার ধরা পড়ছে, সে ওষুধ খেয়ে নিয়ন্ত্রণে আছে, ওষুধ ছেড়ে দিল, হয়তো যে কোনো সময় এক্সাইটমেন্ট হয়ে গেলে সাডেন ব্রেনের রক ছিঁড়ে যেতে পারে, যে কোনো সময় হেমোরেজ হতে পারে, হয়ে প্যারালাইসিস সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেল। সুতরাং ওষুধ খেয়ে আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে হবে। স্যার আপনি যে বলছেন যে চিকিৎসার যেহেতু এতটা গুরুত্বপূর্ণ, তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক রোগী চিকিৎসা নিচ্ছে না, সেক্ষেত্রে কি কি জটিলতার সে সম্মুখীন হতে পারে? আমরা আগেই বলেছি আমাদের 4টা অর্গান টার্গেট ব্লাড প্রেশারের জন্য। যদি আপনি ওষুধ রেগুলার খান তাহলে আপনার ব্রেনটা সুস্থ থাকবে। ব্রেনের মধ্যে কি হতে পারে? স্ট্রোক হয়, হেমোরেজ হয়, এটা হওয়ার সম্ভাবনা থাকে, প্যারালাইসিস হয়ে যায়, কথা অস্পষ্ট হয়ে যায়, কেউ কেউ চোখে ব্লাইন্ড হয়ে যায়, চোখের মধ্যে রক্তক্ষরণ হয়, এগুলো হবে না। কিডনির মধ্যে কি হয়? জটিলতা তৈরি হয়, কিডনি ফেল বলি আমরা, কিডনি ফেলিওর হয়ে যায়, সেটা অ্যাকিউট হতে পারে, ক্রনিক হয়ে যায়, আস্তে আস্তে খারাপ হইতেই থাকে। আর হার্টের মধ্যে কি হয়? হার্টের মধ্যে অ্যাঞ্জাইনা হয়, শ্বাসকষ্ট হয়, হার্ট ফেলিওর ডেভেলপ করে, এইগুলো হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং ওষুধ খেলে আপনি ভালো মতো ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখলে আমার রোগী অনেক দিকে সুস্থ থাকে। আর চিকিৎসা অনেক ধরনের আছে, এক এক স্পেশালিস্ট থেকে স্পেশালিস্ট ভ্যারিয়েশন আছে। কেউ এক সিঙ্গেল ড্রাগ দেয়, কেউ ডাবল ড্রাগ দেয়, কেউ কিছু নন ফার্মাকোলজি চিকিৎসা দেয়, নিয়ম কানুন দেয়, এগুলো আমরা দিয়ে থাকি। অনেক রোগী ভালো থাকে, অনেকের হয় না, অনেকের একটা ড্রাগে হচ্ছে না, 2টা 3টা পর্যন্ত ড্রাগ লাগে। তো এক এক জনের ক্ষেত্রে এক এক রকম। আচ্ছা, আসলে কারণের উপর ভিত্তি করে চিকিৎসাটা নির্ভর করে। স্যার একটু জানতে চাইবো যে কোনো নির্দিষ্ট বয়সের ব্যাপার কি আছে কিনা উচ্চ রক্তচাপের ক্ষেত্রে? বয়স ধরুন সাধারণত দেখা গেছে 50+ হয়ে গেলে ব্লাড প্রেশার আছে। তবে যাদের বংশ আছে ব্লাড প্রেশার, বাবা মা ভুগছেন, তাদের ক্ষেত্রে যে কোনো সময় আসতে পারে, আর্লিও আসতে পারে। এবং অনেক সময় দেখা যায় প্রেগন্যান্সি ব্লাড প্রেশার, প্রেগন্যান্সি ব্লাড প্রেশার হয়ে বাচ্চা হয়ে গেছে, মা আবার সুস্থ হয়ে গেছে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ হয়ে গেছে, এই ক্ষেত্রে কিন্তু আবার ব্লাড প্রেশার আসতে পারে।
এই একটা। আর বয়সের কারণে হতে পারে, মনে করেন যে 70-80 বছর বয়সে সেই সময় একটা ব্লাড প্রেশার পাওয়া যায় সিস্টোলিক আইসোলেটেড, শুধু একটা উপরের ব্লাড প্রেশারটা বেড়ে যায়। আর অনেক সময় দেখি সেটা যে কোনো বয়সে হতে পারে, সিস্টোলও বাড়ে, সিস্টোলিকও বাড়ে, ডায়াস্টোলিকও বাড়ে, দুইটাই বাড়তে পারে। সুতরাং চিকিৎসা ক্ষেত্রে অনেক ধরনের ডিফারেন্স আছে। স্যার সর্বোপরি সব কথার এক কথা হচ্ছে যে যখনই উচ্চ রক্তচাপ অনুভব করবে বা বুঝতে পারবে সেক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতগুলো গুরুত্বপূর্ণ তথ্য দেবার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমার দর্শক শ্রোতা যারা আমাদের নিয়মিত অনুষ্ঠান দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, জেনে নিলাম উচ্চ রক্তচাপ সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসবো বাকি আয়োজন সঙ্গে নিয়ে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এবারে থাকছে আপনাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো চিন আপের একটা খুব সিম্পল ভেরিয়েশন। কারণ চিন আপটাকে আমরা ধরি হচ্ছে বডি বিল্ডিং একটা কোর এক্সারসাইজ। কারণ বডি বিল্ডিংয়ে যখন আপনি করতে যাবেন তখন বডি ওয়েট এক্সারসাইজ শুরু করতে হয়, এবং ফার্স্ট প্রায়োরিটি এক্সারসাইজকে আমরা বলি চিন আপ। কিন্তু সমস্যা হচ্ছে চিন আপটা কিন্তু যদিও এটা বেসিক এক্সারসাইজ, কিন্তু এটাকে আমরা ধরি অ্যাডভান্স লেভেলের। কারণ খুব যদি বডি যদি ফিজিক্যালি খুব ফিট না হয় তাহলে আপনি চিন আপটা ইজিলি করতে পারবেন না। কিন্তু চিন আপটা না করতে পারলে কিন্তু আপনি সেই ল্যাটসের যে ডেফিনেশনটা অথবা যে মাসকুলার যে এইটা বেনিফিটটা সেটা আপনি কখনো পাবেন না। এই জন্য আমরা যে জিনিসটা করেছি, আমরা সিম্পল একটা ফর্মেশন আমরা করেছি চিন আপের, যেটা করলে আপনি চিন আপের যে এইগুলো আছে বেনিফিটগুলো পাবেন, কিন্তু চিন আপ যেটা যারা মারতে পারছেন না তারা ইজিলি এই এক্সারসাইজটা করতে পারবেন। এখন দেখুন যে কীভাবে চিন আপের সিম্পল এইটা করতে হবে, ফর্মটা করতে হবে। ওকে, আমার রেডি। ওকে, এই জন্য যে জিনিসটা প্রথমে লাগবে সেটা হচ্ছে একটা বেঞ্চ, এবং একটা নেবেন, আপনি বার নেবেন যেটা হচ্ছে আপনার বেঞ্চ থেকে ধরেন 1 ফুট উঁচায়, ঠিক আছে? ওকে, হোল্ড ইট। ওকে, আপনি থাকবেন একদম লাইন পজিশনে, সুপিন পজিশনে, হিপসটাকে উঠাবেন প্রথমে। ওকে, এখন এই পজিশন থেকে চিন আপ মোশনটা নেবেন আপনি। এতে যে আপনি এটা পাবেন, সুবিধাটা পাবেন, যেহেতু আমাদের লোয়ার পোর্শনের ওয়েটটা কিন্তু অনেক বেশি, যখন আপনি চিন আপটা মারতে যাবেন তখন এই পোর্শনটা উঠাতে নিলে ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য আমরা এটা হ্যাঙ্গিং অবস্থা রেখে দিলাম। এটা হচ্ছে কি আপনি শুধু আপার পোর্শনটা উঠাচ্ছেন। গো, এতে কি হচ্ছে আপনি চিন আপের যে বেনিফিটগুলো আপনি করছেন পাচ্ছেন, কিন্তু চিন আপটা মারা আপনার জন্য ইজি হয়ে গেল। ওকে, স্টপ। ওকে, সেম জিনিসটা আপনি যেটা করবেন 10 রিপিটেশন 5 সেট মারবেন। যখন দেখবেন যে আপনি 20টা করে পারছেন, মানে 10 থেকে শুরু করে আপনি যখন 20টা করে পারবেন, যদি 100টা যখন করতে পারেন 5 সেটে, তখনই আপনি ট্রাই করবেন যে হ্যাঙ্গিং চিন আপে যেতে। রেগুলার যদি এই চিন আপে থাকেন তাহলে একটা সময় গিয়ে আপনার বেনিফিটটা কিন্তু হবে না। এটাকে আমরা শুধু বলবো হচ্ছে লার্নিংয়ের জন্য। যারা চিন আপ পারছেন না তারা যদি এই চিন আপটা করেন সেটা ভালো। আরেকটা আছে, জিনিস আছে, যারা চিন আপ করছেন কিন্তু চাচ্ছেন যে 20টার ইয়েতে আপনার পারেন, কিন্তু যখনই কোনো ওয়েটটাকে আপনি নিচ্ছেন, অ্যাসেস করছেন, তখন আর এটা পারছেন না, চিন আপটা পারছেন না, তখন সেম জিনিসটি আপনারা ওয়েট দিয়ে যদি আপনারা করেন তাহলে পরবর্তীতে আপনারা হ্যাঙ্গিংটা ওয়েট দিয়ে করতে পারবেন। প্রিয় দর্শক, হঠাৎ করে মাথা ব্যথায় আক্রান্ত হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পূর্বে কি করবেন, চলুন সেই বিষয়ে জেনে নিই একজন চিকিৎসকের কাছ থেকে। মাথা ব্যথা, আসলে মাথা ব্যথা আমাদের কাছে যতটা না সহজ একটা অসুখ অথবা সহজ একটা ডিজিজ, ঠিক ততটাই একটা কমপ্লিকেটেড ডিজিজ। কারণ সহজ অথবা কমপ্লিকেটেড বিবেচনা করা হয় তখনই যখন পেশেন্টের সিমটম অথবা পেশেন্টের কোনো সাইন অথবা পেশেন্টের কোনো লক্ষণ দেখে আমরা মাথা ব্যথাটাকে বিভিন্নভাবে প্রকারভেদে ফেলতে পারি। তার মধ্যে একটি টেনশন হেডেক অথবা টেনশনের জন্য যে মাথা ব্যথাটা হয় সেটা এমন হতে পারে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এবং আমরা সাধারণত এরকমই হয় যে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের প্রত্যেককে কোনো না কোনো কাজে ব্যস্ত থাকতে হয়। যেমন আমরা ডক্টররাই সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কাজে ব্যস্ত থাকি, এবং এক্ষেত্রে দেখা যায় যে রাত 9টার পরে যখন আমরা বাসায় যাই তখন মাথার পুরোটা জুড়ে কপাল শুদ্ধ এবং সাথে চোখ, ঠিক এই 3 জায়গা ইনভলভ করে এক ধরনের ব্যথা হয়, এবং দেখা যায় যে গালটাও এক ধরনের একটা প্রেশার ফিল করে। এ ধরনের ব্যথাকে আমরা সাধারণত টেনশন হেডেক বলি। আরেক ধরনের হেডেক যেটাকে সাধারণত বলা হয় মাথা ব্যথা, আরেক ধরনের, সেটাকে বলে ক্লাস্টার হেডেক। ক্লাস্টার
ক্লাস্টার টাইপটা হচ্ছে এরকম যে একটা দিনের নির্দিষ্ট সময়, সেটা রাতও হতে পারে, সেটা সন্ধ্যাও হতে পারে, সেটা দুপুরও হতে পারে, তবে সেটা প্রতিদিনই একটা নির্দিষ্ট সময় হবে। সেটা সকাল 11টা থেকে 12টা হতে পারে, সেটা সন্ধ্যা 7টা থেকে 8টা হতে পারে, সেটা রাত 10টা থেকে 11টাও হতে পারে, তবে প্রতিদিনই ঠিক নির্দিষ্ট এই একই সময় ব্যথাটা হবে। এবং আরেক ধরনের কমন সিমটম যেটা সাধারণত আমাদের বাংলাদেশে প্রায় প্রতি ঘরে ঘরেই দেখা যায়, সেটা হচ্ছে মাইগ্রেনের সমস্যা। এবং এটাতে বলা হয় যে এখানে মহিলারা সবচেয়ে বেশি এফেক্টেড, তবে আসলে পরিসংখ্যান করে দেখা গেছে যে ছেলে মেয়ে উভয় পক্ষই এই রোগে সবচেয়ে বেশি আক্রান্ত। মাইগ্রেনের ব্যাপারটা এরকম যে এখানে যদি আগে থেকে কোনো অ্যালার্জিক কন্ডিশন থাকে, যেমন কানে যদি কারো ইনফেকশন প্রবলেম থাকে, কারো যদি নাকে কোনো ইনফেকশন প্রবলেম থাকে, কিংবা মুখের কোনো বায়ু গহ্বরে যদি কোনো ইনফেকশন প্রবলেম থাকে, তাহলে সেখান থেকে এই মাইগ্রেনের সূত্রপাত। এবং মাইগ্রেনের ব্যথাটা শুরু হওয়ার আগে বেশ কিছুক্ষণ আগে থেকে একটা সিমটম রোগীরা বুঝতে থাকে। সেটা কীরকম? সেটা এরকম হতে পারে যে চোখে লাল নীল তারা দেখা। এবং মাইগ্রেনের পেশেন্ট এসে আমাকে ফার্স্ট এ কথাই বলে যে আমি চোখে লাল নীল তারা দেখি এবং এরপরেই আমার মাথা ব্যথাটা শুরু হয়, এবং সেটাই হচ্ছে মাইগ্রেন। এই 3 ধরনের হেডেকের চিকিৎসা প্রণালী কিন্তু 3 ধরনের, যেমন টেনশন হেডেকের ক্ষেত্রে নর্মালি প্যারাসিটামল অথবা নর্মাল অ্যানি অ্যানালজেসিক এখানে কাজ করতে পারে, এবং ক্লাস্টার হেডেকের ক্ষেত্রেও তাই। তবে মাইগ্রেন হেডেকের ক্ষেত্রে আমাকে কিছু প্রিকশন এখানে গ্রহণ করতে হয়। সেটা এরকম যে পেশেন্টের যখন ব্যথা ওঠে তখন ওষুধ খাওয়ার পাশাপাশি পেশেন্টকে কিছু মেজার নিতে হয়, পেশেন্টকে কিছু পদক্ষেপ নিতে হয়। যেমন পেশেন্টকে তখন আলোময় ঘর থেকে সরিয়ে এনে একটু অন্ধকার ঘরে নিতে হবে। পেশেন্ট যেন 4 থেকে 5 ঘন্টার রেস্টের মধ্যে থাকে, এবং পেশেন্টকে অ্যান্টি অ্যানালজেসিকের সাথে সাথে মানে ব্যথার ওষুধ খাওয়ার সাথে সাথে তাকে কিছু ঘুমের ওষুধও প্রেসক্রাইব করতে হবে, এবং একই সাথে তাকে কিছু প্রেশারের ওষুধও প্রেসক্রাইব করতে হবে। এবং এইভাবে আপনারা মাথা ব্যথা যে কোনো কিছু কন্ট্রোলে রাখতে পারবেন এবং নিয়ন্ত্রণে রাখতে পারবেন। যে ধরনের মাথা ব্যথাই হোক না কেন, সেটা টেনশনের জন্যই হোক, কিংবা সেটা ক্লাস্টার টাইপেরই হোক, কিংবা সেটা মাইগ্রেনের জন্যই হোক না কেন, যে কোনো ওষুধ গ্রহণ করার আগে অবশ্যই আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন। যদিও আমরা ক্লাস্টার হেডেক অথবা টেনশন টাইপ হেডেকের জন্য এইসব মাথা ব্যথার জন্য আমরা নর্মাল ব্যথার ওষুধই খেতে বলি, কিন্তু তারপরও অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং চিকিৎসক কী বলে সেই অনুযায়ী আপনারা ওষুধ খাওয়ার চেষ্টা করবেন। এবং মাইগ্রেন যেটাকে আপনারা যে অসুখটাকে অথবা যে ডিজিজটাকে আপনারা খুব কমন অথবা সাধারণ ভাবছেন, সেটা অবশ্যই কোনো সাধারণ ডিজিজ নয়। এবং যদিও সেটা ব্যথার ওষুধ খেলে ভালো হয়ে যায়, তবে অবশ্যই যদি মনে করে থাকেন যে আপনার মাইগ্রেনের ব্যথা হচ্ছে, আপনার এরকম ধরনের কোনো সিমটম হচ্ছে, চোখে লাল নীল তারা দেখছেন এবং তারপরে মাথা ব্যথা হচ্ছে, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, এবারে থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আঁশযুক্ত শাকসবজি বেশি বেশি খাবেন এবং প্রতিদিন রাতে ঘুমানোর আগে 1 গ্লাস ইসবগোলের ভুসির শরবত পান করবেন। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে অথবা আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, প্রত্যেকটা মানুষের মধ্যে দুঃখ কষ্ট তো থাকেই। এটা হচ্ছে সাইকোলজিক্যাল একটা অসুবিধা, মনের সমস্যা, মনের কষ্ট। এটা আসলে কোনো ট্রিটমেন্ট লাগে না, এমনি সেরে যায়, ব্যক্তি এমনি সারতে পারে। কেউ সাপোর্ট পেলে আরেকটু ভালো হয়। এটা তার একটু বেশি কী হতে পারে, এই কষ্টটা এমন যে অনেক দিন ধরে আছে তার মধ্যে, তখন হয়তো কারো হেল্প লাগবে। আরেকটু বেশি কী হতে পারে, কষ্টটা এমন যে তার বিচার বিশ্লেষণ ঠিক আছে কিন্তু সে এর থেকে বের হয়ে আসতে পারছে না, তখন প্রফেশনাল সহায়তা লাগে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।